মধ্যে 28 নৌবন্দর, আধুনিকা নদী শাসন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ এই দুটো যদি আমরা দুটো দফাকে একসঙ্গে তাহলে দেখা যাবে যে নদী শাসনের কথা বলা আছে। পাশাপাশি আমাদের তিস্তা বাঁচাও আন্দোলন, পাঁচটি রংপুর মহানগরের রংপুর বিভাগের যে 5টি জেলায় আমাদের যে তিস্তা বাঁচাও আন্দোলন হলো, এটি সারা বাংলাদেশের নয় সারা পৃথিবীতে আলোচিত হয়েছে। এটি প্রকাশ পায়নি অদৃশ্যের কারণে। এখানে যে জিনিসটি হয়েছে সেটি এই আমাদের তিস্তা প্রকল্প মহাপ্রকল্পটি বাস্তবায়ন সহ এই রংপুরের এই 5 জেলার লোক মুখিয়ে আছে এটা বাস্তবায়ন দেখবার জন্য। এবং পাশাপাশি আমাদের এই 5টি জেলা বিভিন্ন স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রীয়ভাবে যেমন অনেক বৈষম্য শিকার হয়ে আছে আমরা, যেগুলো ইতিপূর্বে আমাদের ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ সাহেব এখানে আমাদের কাছে আমাদের সম্মানিত ব্যক্তিবর্গের কাছে যারা নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করেছেন, আপনার কাছে নোটে যাবে। এই বিষয়ে এই বাস্তবায়নের বিষয়ে আপনার পদক্ষেপ জানাবেন এবং ইনশাল্লাহ আমরা তা আপনাদের কাছ থেকে জানতে পারবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যে সমস্যাটির কথা বলেছেন বা যে বিষয়টি উল্লেখ করেছেন, এই যে তিস্তা বিষয়, এটি একটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার কথা আপনি উল্লেখ করেছেন। আপনি এই তিস্তা বিষয়টির সাথে গতকাল তো আমরা আলোচনা করেছিলাম, এই এলাকা মানে রংপুর পুরো এলাকাটা যদি আমরা রংপুর বিভাগ যদি আমরা বলি, 3 কোটি মানুষ কম বেশি ওতপ্রোতভাবে এটির সাথে জড়িত এবং কম বেশি ডাইরেক্টলি জড়িত বলা যায়। এটার বাইরেও আরো বহু মানুষ বিভিন্নভাবে জড়িত। কাজে তিস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। যেভাবেই হোক আমাদেরকে তিস্তা সমস্যার সমাধানে একটা জায়গায় এসে পৌঁছতে হবে। আমরা দেখেছি বিগত 10 বছর 15 বছর ধরে বিভিন্নভাবে তিস্তাকে নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু এই রাজনীতি মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সেই রাজনীতিটাই করতে চাই, যে রাজনীতিতে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। কিছুদিন আগে আমাদের লালমনিরহাট জেলার সভাপতির নেতৃত্বে অর্গানাইজ হয়েছিল, সেটা হচ্ছে যে জাগোবাহী তিস্তাকে নিয়ে আমরা 2 দিন ব্যাপী একটি কর্মসূচি করেছি। এই কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা যখন জয়েন করেছে, তিস্তা পারের লক্ষ কোটি মানুষ সেখানে জয়েন করেছে দলমত নির্বিশেষে, এবং বিএনপি হয়তো অ্যারেঞ্জ করেছে প্রোগ্রামটা, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিএনপির বাইরেও অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে এসেছেন এবং তাদের বক্তব্য রেখেছেন তারা তিস্তাটাকে কিভাবে দেখেন, কতটা গুরুত্ব দেয়। কাজেই তিস্তাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের ভাগ্য গেলে, বিশাল অংশের মানুষের ভাগ্য গেলে, এটা সহজেই অনুভব। খুব স্বাভাবিকভাবেই যখন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সবকিছুকে পিছনে ফেলে দেশের স্বার্থ, মানুষের স্বার্থ চিন্তা করে বিএনপি এগিয়ে এসেছে, বিএনপি জিনিসটাকে তুলে ধরেছে। এটাই প্রমাণ করে, বিএনপির এই উদ্যোগটাই প্রমাণ করে যে ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সুযোগ পেলে, দেশ পরিচালনার সুযোগ পেলে, যে কোনো মূল্যে যেভাবে করলে মানুষের জন্য ভালো হবে, আমরা সেভাবেই তিস্তা প্রকল্প গ্রহণ করব, এটাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক, কাউনিয়া উপজেলা ছাত্রদল, রংপুর জেলা। বোলপুরে আছে, মাইক চলে যাচ্ছে। মোহাম্মদ জাহিদ হাসান, ক্যামেরাম্যান ওইখানে। আসসালামু আলাইকুম, মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান। আমি মোহাম্মদ জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক, কাউনিয়া উপজেলা ছাত্রদল, রংপুর। রাষ্ট্রীয় আমাদের 31 দফা ঘোষিত 25 নম্বর দফায় আছে চাহিদা ও জ্ঞান ভিত্তিক
শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। সে আলোকে আমার আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে আপনি শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য বাংলা ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শিক্ষার কথা বলেছেন। আরও বলেছেন বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পাঠ্যসূচিতে যাই হোক, করতে চান। যাই তুমি বোধহয় খেয়াল করেনি, শুধু তৃতীয় না, আমি চতুর্থ বলার চেষ্টা করছি। চতুর্থ আমাদের লক্ষ্য থেকে মানে বাংলা ইংরেজির বাইরে দুটো ভাষা। জি জি। তো আমার প্রশ্ন হচ্ছে, এতে সুবিধা কি হবে বা বাস্তবায়ন করবে কিভাবে? আমার প্রশ্ন এটা আপনার কাছে। ধন্যবাদ। সুবিধা কি হবে, প্রথমে এটিতে আসে। আচ্ছা, ধরো শুধু যদি ভাষা দিয়ে কথা বলি বা আমরা যেভাবে চিন্তা করছি এখন, তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো। ক্যামেরাম্যান আমাকে দয়া করে জাহিদকে দেখাবেন। আপনি মঞ্চ দেখাচ্ছেন, আমি মঞ্চ দেখতে চাইছেন, আমি জাহিদকে দেখতে চাইছি। রাইট, টানতে হবে না, টানতে হবে না, আমি দেখতে পাচ্ছি। জাহিদকে টানো, তুমি যেখানে আছো ওখানেই থাকো। ওইখানেই থাকো তুমি। ওখানেই থাকো, আশেপাশে যারা আছেন আপনারা বসে পড়েন, তাহলে আমি একটু পরিষ্কার দেখতে পাবো। হ্যাঁ, ক্যামেরাটি এভাবে রাখতে হবে। এখন জাহিদ, তুমি আমাকে বলো, তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো? তুমি হ্যাঁ মাইক্রোফোনটা ধরো। বাংলা ভাষায় কথা বলতে পারো, তুমি ইংরেজি ভাষায় কথা বলতে পারো। তুমি যদি এখন ধরে নিচ্ছি আমি, সাথে একই সাথে তুমি জার্মান ভাষায় কথা বলতে পারো, তুমি হয়তো সাহিত্য রচনা করতে পারবে না, কিন্তু ডে টু ডে কথা, চলাফেরার কথা, কাজ করার জন্য এরকম ভাষা তুমি পারো জার্মানিতে। একই সাথে ধরে নিলাম আমি তুমি কোরিয়ান ভাষাও পারো। তার মানে জার্মান এবং কোরিয়ান দুটো এক্সট্রা ভাষা পারো, তার সাথে তো ইংরেজি আছে। এখন এটার উপকারিতা কি কি হতে পারে? তুমি যখন কর্মক্ষেত্রে যাবে, তুমি এখন ছাত্র আছো, তুমি যখন কাজ শেষ করে কর্মক্ষেত্রে যাবে, তখন তুমি কি কি উপকারিতা পেতে পারো, তুমি আমাকে বলো। আমি যখন বাংলার ইংরেজির বাইরেও একাধিক ভাষায় অভিজ্ঞ থাকবো, আমি কর্মক্ষেত্রে গিয়ে সুবিধা পাবো। কিরকম? অনেক সময় বাইরে থেকে বাইরেরা আসেন, বা অনেক প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে পারি যে প্রকৌশলী ইঞ্জিনিয়াররা আছেন, তাদের সাথে আমি কমিউনিকেশনটা ভালো করতে পারবো এবং তারা কি বলতে চাচ্ছে সেটা আমি বুঝতে পারবো, সেই লক্ষ্যে কাজ করতে পারবো। আর অন্যদেরকে বোঝাতে পারবা, তাই তো? হ্যাঁ, অন্যদেরকে সেটা বোঝাতে পারবো। যারা এই ভাষাগুলো জানে না, তাদেরকে তুমি বোঝাতে পারবো যে বিদেশি ওই টেকনিশিয়ানটা বা ইঞ্জিনিয়ারটা কি বলতে চাইছে। এটা তো তুমি দেশের ভিতরের কথা বলে, ধরো তুমি বাইরে বিদেশ চলে গেলে, তখন এটা কি কোনো কাজে লাগবে না? অবশ্যই কাজে লাগবে। বলো কি কাজে লাগবে? আমি বিদেশে যে সূত্রে যাই না, পড়ালেখার জন্য যাই, চাকরি করতে যাই বা কর্ম খাতিরে যাই, যে কোনো কাজে যাই না কেন, সেখানে গিয়ে আমি কিন্তু যখন আমি ভাষাটা জানবো সেই দেশে, সেখানে আমার চলাফেরা করতে সুবিধা হবে, আর সেই দেশের মানুষের সাথে কমিউনিকেশন করতে সুবিধা হবে, এবং পাশাপাশি আমি সেখানে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেও। তুমি যদি 4টা ভাষা জানো, তুমি কি মনে করো বিদেশে গেলে তুমি যদি কর্মসংস্থানের জন্য যাও, সেক্ষেত্রে তোমার সুবিধা, অ্যাডভান্টেজ বেশি হবে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি তো 4টা ভাষা জানো, রাইট? সাথে ধরো তুমি একটা খেলায়, সেটা বাস্কেটবল হোক, ভলিবল হোক, ফুটবল হোক, এরকম যে কোনো একটা খেলায় তুমি বেশ পারদর্শী, তাতে কি লাভ? আমি যে খেলাটায় পারদর্শী তাতে লাভ হচ্ছে, আমি যদি খেলাধুলাটাকে প্রাধান্য দিই, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিই, যেমন আমি ফুটবল খেলতে পছন্দ করি, সেটাকে প্রাধান্য দিয়ে যদি সেটা আমার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়। তুমি পছন্দ করো, কিন্তু তোমাকে স্কুল থেকে কলেজ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে একজন কোচ থেকে ভালোভাবে তোমাকে শেখানো হলো, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়, বা আন্তঃ স্কুল, আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতা বা যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা বলেন, সেগুলো যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়, অবশ্যই এখান থেকে আমাদের পাইপলাইনের যে খেলোয়াড়রা তৈরি হবে, সেগুলো একসময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বলে আমি আশা করি। অথবা তোমাকে হায়ারও তো কেউ নিতে পারবে, বিভিন্ন প্রতিষ্ঠান, একটা এডিশনাল ইনকাম থাকবে তোমার এখানে। আসো, তুমি 4টা ভাষা জানো, তুমি খেলা, একটা ফুটবল খেলায় তুমি পারদর্শী, স্ট্রাইকার হোক বা যেখানে তুমি পারদর্শী, এর সাথে ধরো তোমাকে যদি আমরা রাষ্ট্র থেকে, সরকার তো না, রাষ্ট্র তোমাকে শিখিয়ে পড়িয়ে
তুমি একটা যে কোনো মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারো, ধরো তুমি গিটারই বাজাতে পারো, এটা হচ্ছে তোমার 4 নম্বর কোয়ালিটি, তাহলে কি লাভ হবে? আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করলেন আমাকে যে আমি গিটারই ভালো বাজাতে পারি, তাহলে আমার কি হবে? অথবা পিয়ানো ভালো বাজাতে পারো, যে কোনো একটা বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারো, ওইগুলোর পাশাপাশি এটাও কোয়ালিটি আছে। এটার মাধ্যমে আমি সঙ্গীত চর্চা করতে পারবো, পাশাপাশি এটাকে যদি আমি আমার প্রফেশনাল লাইফে নিয়ে যেতে চাই, এটার মাধ্যমে আমি আমার পরিবার, আর্থিক ইনকামের মাধ্যমে পরিবার চালাতে পারবো, নিজেকে চালাতে পারবো। আচ্ছা, তো পাশাপাশি আরো দিয়ে কিন্তু আমি শেখাতেও পারবো। তার মানে তুমি কিছু হলেও এখান থেকে একটা এক্সট্রা তোমার জন্য একটা ইনকাম ইনকাম করতে পারবো, তাই না? তো এখন বাকি আর কিছু না গেলাম, তোমাকে আমি ড্রয়িং শিখাতে চাইছি, ওটাতে হয়তো গেলাম না, এই পর্যন্তই থাকলাম। তুমি এই যে গিটার বা পিয়ানো বাজাতে পারো, তুমি হয় ফুটবল বা বাস্কেটবল খেলতে পারো, তুমি 4টা ভাষা জানো। এখন তুমি আমাকে বলো, আমরা যদি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা বাচ্চাকে, সেটা ছেলেই হোক মেয়ে হোক, প্রত্যেককে যদি তার যেটা ভালো লাগে পছন্দ হয়ে এইভাবে কয়েকটা কোয়ালিটি দিয়ে আস্তে আস্তে বড় করে গড়ে তুলি, তাহলে এই যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, হ্যাঁ, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, তুমি কি মনে করো মোটামুটি এটা পূরণ করা সম্ভব? আমি আমার উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তাও সৈয়দপুর এ.বি.এম. মোশাররফ হোসেন, সৈয়দপুর। যারা চিকিৎসাবিদ পারবেন ডাক্তার, আপনি নির্দিষ্ট করে প্রশ্ন করবেন। ক্যামেরা। ভাইয়া জি বলো। আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ পারভিন আক্তার, সৈয়দপুর জেলা বিএনপির একজন সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। ভাইয়া, আমার একটা প্রশ্ন হলো যে আমরা নীলফামারী 4 আসনে সৈয়দপুর কিশোরগঞ্জে আমরা ইউনিয়ন কৃষক সমাবেশ করেছি। ওখানে আপনার একটা দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল, সেটা আমরা কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। আমার প্রশ্ন হলো ভাইয়া, যে এই যে মহিলা কৃষক, কৃষক দলের নেতৃত্বে যেটা হয়েছিল তো কিছুদিন আগে, হ্যাঁ, আমি এই কৃষক দলেরই কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, মানে আমি কৃষিবিদ পারভিন আক্তার। তো আমি জানতে, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমরা যখন কৃষকদের কাছে এই আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো পৌঁছে দিয়েছি, অনেক মহিলা কৃষক আছে আমাদেরকে প্রশ্ন করেছে যে আপা, বিএনপি ক্ষমতায় গেলে আপনারা যে দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো আমাদেরকে শুনিয়েছেন, এছাড়াও আমরা আর কি কি আমরা সুবিধা পেতে পারি, আর কি কি আমরা কিছু করে উপার্জন করে আমরা সংসার চালাতে পারি। ধন্যবাদ। পারভিন, আপনার এই প্রশ্নের যেটা উত্তর, সেটা হচ্ছে যে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। পরিকল্পনাটি অনেক বড়, আমি এটাকে সংক্ষেপে বলছি। আমরা চেষ্টা করবো, আমরা এর মধ্যে আমাদের কাগজ কলমের কাজগুলো কম বেশি আমরা শেষ করে নিয়ে এসেছি, যে কিভাবে কি করবো, কি থাকবে না থাকবে, কাগজ কলমের কাজগুলো শেষ। এখন আমরা ইনশাল্লাহ সামনে সুযোগ পেলে তখন ওটা বাস্তবায়নে যাবো, আমরা বাস্তব ভিত্তিতে বাস্তবায়নে যাবো। কি সেটা কৃষি, আমরা ফার্মার্স কার্ড নামে একটি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাই। আচ্ছা, এই কার্ডটা হবে প্রত্যেকটা কৃষকের মধ্যে আবার ছোট বড় ভাগ আছে, একদম প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক, কয়েক রকমের কৃষক আছে। তো এইটাকে আমরা বের করে দেবো, এখানে নারীও আছে, পুরুষও আছে, সব ধরনের কৃষক আছে। আচ্ছা, এখন এই কার্ডটার ভিতরে বিভিন্ন রকম ইনফরমেশন থাকবে, তার নাম কি, তার জমির পরিমাণ কত, জমির দাগটা কোথায়, কি আছে, সবকিছু থাকবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক জমির মালিক আছে, তারা জমিটা ব্যবহার করে না, তারা ওটা বর্ডার দিয়ে দেয় বা নিতে দিয়ে দেয়, অন্য কেউ ব্যবহার করছে। তো এই জিনিসটাকে আমাদের কিছু ঠিক করে নিতে হবে, কারণ আপনি যখন কোনো সুবিধা দিবেন তখন দেখা যাচ্ছে যে জমির মালিক সে সুবিধাটা নিচ্ছে কিন্তু সেটা কৃষিকাজ করছে না। কাজে আমরা এক্সাক্ট যে কাজটা করছে তার কাছে পৌঁছতে চাই। 100% পারবো কিনা জানি না, চেষ্টা থাকবে আমাদের।
তো এখন ওই কৃষি কার্ড যেটা ফার্মার্স কার্ড আমরা দিব, সেটা মহিলা হোক পুরুষ হোক, প্রকৃত জমির মালিকটাকে ওর মধ্যে থেকে আমরা বের করে আনার চেষ্টা করব, এবং তার জমিটা কোথায় কি, সে বছরে কোন কোন ফসল করে, কোন সিজনে কি ফসল করে, এই পুরো জিনিসটাকে আমরা এক জায়গায় নিয়ে আসতে চাইছি। এটা সম্ভব, একটু কঠিন, কিন্তু করা সম্ভব। এ কারণেই আমরা করতে চাইছি যে ধরেন কৃষি লোন যখন কার্ডটা থাকবে, তার যখন ডিটেল ইনফরমেশন থাকবে, কৃষি ব্যাংক যেটা থাকবে তারা ওখানে অ্যাক্সেস করতে পারবে। ফলে এখন লোন নিতে গিয়ে কৃষককে যখন বিভিন্ন ভোগান্তির মধ্যে থাকতে হয়, সেটা পুরুষ হোক মহিলা হোক, সেটা থেকে বের করে আনার আমরা চেষ্টা করছি। কোনো মিডল ম্যান বা কোনো দালালের মাধ্যমে তার দরকার হবে না। একই সাথে সরকার যেটা বীজ দেখ, সার দেখ, কীটনাশক ওষুধ দেখ, আমরা যেটা চিন্তা ভাবনা করছি এখন, খুব সম্ভবত যেটা হয় যে কৃষককে একটা লামসাম ধরনের একটা অ্যামাউন্ট দেওয়া হয়। আমাদের দেশ আছে সেটা সেইভাবে না দিয়ে, একটা কৃষক যদি ধরেন 3টা ফসল করে বছরে বা 2টো ফসল করে, যে কোনো একটা ফসলের ফুল সাপোর্টটা আমরা দিতে চাইছি আমাদের পরিকল্পনা মধ্যে। ফুল আমরা প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে দিয়ে প্রথমে শুরু করব। বড় কৃষক, মাঝারি বা যারা বড়, যাদের 10 বিঘার উপরে জমি আছে বা 7 বিঘার উপরে জমি আছে, তাদের ক্ষেত্রে আমরা মনে করি না ব্যাপারটা অতটা প্রয়োজন আছে, তারা নিজেরা করে নিতে পারে। কিন্তু 7 বিঘার কম যারা আছে, 5 বিঘা থেকে 7 বিঘা, ওইদিকে তো বিঘাই বলেন বোধ হয় আপনাদের ওইদিকে, মানুষের সমাজে অন্যরকম হিসাব নিকাশ, চট্টগ্রাম নকলিটিকে একরকম আছে, সিলেটিতে আবার আরেকরকম আছে কিছুটা। তো বিঘা হিসাবে যদি আমরা বলি, ধরেন একদম অল্প থেকে ধরেন 5 বিঘা পর্যন্ত এক ধরনের কৃষক আমরা বিবেচনা করবো, আবার 5 বিঘা থেকে 7 বিঘা এক ধরনের কৃষক আমরা বিবেচনা করবো। এইভাবে করে আমরা জিনিসটাকে সাজাতে চাচ্ছি। কিছু সংখ্যক কৃষক আছে, একটু আগে নিয়ে আপনাকে বলেছি, যারা বিভিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে সিজন ওয়াইজ কাজ করে। আপনি জানেন কোনো জমি জমা নাই, তারা সাধারণত কৃষক, কিন্তু সিজন ওয়াইজ কাজ করে, এবং এইটার ক্ষেত্রে আবার মহিলাদের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি। এই তো আমরা চেষ্টা করছি ওই কার্ডের মাধ্যমে এদেরকেও আলাদা করে বের করে নিয়ে আসা, সো দ্যাট তাদেরকে আমরা ভিন্ন ভাবে, সরকারের বিভিন্ন খাস জমি থাকে, ওই জমি হয়তো আমরা লিজ আউট করে দিই, তাদেরকে একটা কাজের ব্যবস্থা করা যায়। এটা নিয়ে কাজ চলছে, এখন এটা শেষ হয়নি, কিভাবে সেটা করা সম্ভব। এই মুহূর্তে এই অনুষ্ঠানে অত ডিটেল তো বলা সম্ভব না, সংক্ষিপ্ত ভাবে আপনাকে আমি পুরো জিনিসটা তুলে দেওয়ার চেষ্টা করলাম আমাদের লক্ষ্য বিষয়। আপনার প্রশ্নের উত্তর ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ। এই পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ শওকত ভাইয়া।